আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বিয়ন্ড বর্ডার স্পোর্টস প্রেজেন্স ডাগআউট ডায়লগ পাওয়ার্ড বাই র্যাপিড হোল বিডি। আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ চলছে এবং আজকে বাংলাদেশের সাথে সুপার সিক্সের যে ম্যাচটা হতে যাচ্ছে তার প্রতিপক্ষ ইংল্যান্ড। এবং আমরা জানি যে ইংল্যান্ডের এই যে টিমটা খেলছে সেটা কিন্তু বেশ কম্পিটিটিভ একটা দল। এবং আমরা এই প্রি ম্যাচ অ্যানালাইসিসে আজকে আমাদের সাথে যুক্ত আছেন সার্টিফাইড পারফরমেন্স অ্যানালিস্ট, যার পরিচয় কিন্তু আমরা কখনো এভাবে বলিনি, কিন্তু সামি ভাই, সৈয়দ আবিদ হোসেন সামি ভাই কিন্তু সার্টিফাইড পারফরমেন্স অ্যানালিস্ট এবং বাংলাদেশের ক্রিকেটের ধারাভাষ্যকার এবং এছাড়া ক্রিকেট বোদ্ধা সব মিলে যদি বলি সৈয়দ আবিদ হোসেন সামি আমাদের আজকের এই প্রি ম্যাচ অ্যানালাইসিসে আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বান্না ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। সামি ভাই, আমরা যেটা আজকে যে কথা নিয়ে বসছি সেটা হচ্ছে যে বাংলাদেশের আন্ডার-19 ওয়ার্ল্ড কাপের সেকেন্ড পর্ব শুরু হতে যাচ্ছে আজকে, এবং যেখানে ইংল্যান্ডের সাথে বাংলাদেশ মুখোমুখি হচ্ছে। এই দুটো দল নিয়ে আপনার কাছে কি মনে হয়? আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশ সোফার এই আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ ক্যাম্পেইনে দ্য এক্সপেকটেশন দে হ্যাড, বাট আনফর্চুনেটলি বিকজ অফ রেইন, মানে বাই দ্য গ্রেস অফ রেইন ইন্ডিয়া কুড ম্যানেজ টু উইন দ্য ফার্স্ট ম্যাচ। কারণটা হচ্ছে যে বৃষ্টির পরেই বাংলাদেশের মোমেন্টামটা ব্রেক হয়ে গিয়েছিল, কন্ডিশনটা চেঞ্জ হয়ে গিয়েছিল এবং খুব অল্প সময়, খুব সম্ভবত 22 রানে শেষের দিকে 7টা উইকেট বাংলাদেশের পড়েছে, কাটেল ওভার ম্যাচ ছিল। যেই মোমেন্টামে বাংলাদেশ এগিয়ে যাচ্ছিল সেই মোমেন্টামটা ব্রেক হয়েছিল। আফটার দ্যাট এগেইনস্ট নিউজিল্যান্ড they actually did not have any kind of outing, so মাত্র 52 বা 54 রান করেছে নিউজিল্যান্ড, 51 রান এক উইকেট ছিল। আফটার দ্যাট ইউএস এর সঙ্গে ম্যাচটা আমার কাছে মনে হয়েছিল যে ইউএস এর সঙ্গে ম্যাচটা আরেকটু ডমিনেট করে হয়তো বা বাংলাদেশ জিততে পারতো। বোলিং এ আপনি কনসিডারিং দ্য স্ট্রেংথ অফ ইউএস এর ব্যাটিং, বাংলাদেশের বোলিং এর জায়গাটা আমার কাছে মনে হয়েছে আরেকটু হয়তো বা অ্যাটাকিং অপশনে যাওয়া যেত, বিশেষ করে বাংলাদেশের স্ট্রেংথটা যেরকম স্পিনের উপর ডিপেন্ড করা। ইভেন পেসে আলফাহাদ বা মারুফ মৃধারা আছেন, তারাও তো বেশ ভালো করেছেন। ইন্ডিয়ার সঙ্গে ম্যাচটা আমরা দেখেছিলাম যে আলফাহাদ হি ওয়াজ ফেনোমেনাল, 4টা উইকেট তিনি নিয়েছিলেন। এটাতে আরেকটু অ্যাটাকিং অপশনে যাওয়া যেত। তারপরও 7 উইকেটের একটা বড় জয় পেয়েছে বাংলাদেশ। এখন ইংল্যান্ডের সঙ্গে যে ম্যাচটা, টু বি ভেরি অনেস্ট, এই ম্যাচটাকে আমার সবচেয়ে বড় দুশ্চিন্তার জায়গাটা হচ্ছে ওয়েদার, হাউ দ্য ওয়েদার ইজ গোয়িং টু রিঅ্যাক্ট। খেলা হচ্ছে কি না হচ্ছে। বুলাওয়েতে যেমনটা আসলে খুব আনপ্রেডিক্টেবল এই সিজনটা, যে ওয়েদার প্রেডিকশনে হয়তো বা বৃষ্টিটা নাই খুব বেশি। আমি একটু আগে দেখছিলাম যে পার্সেন্টেজটা আসলে কিরকম, সেই পার্সেন্টেজের জায়গাটা আসলে 50-50। আপনি ইউ ক্যান নট প্রেডিক্ট যে সেখানে কি হতে যাচ্ছে বা খেলা হবে কি হবে না, বা কতটুকু খেলার উপর ইন্টারাপশনটা কিরকম হবে বা না হবে। সো আনফর্চুনেট ফর বাংলাদেশ, ইংল্যান্ড একটা খুব টাফ অপোনেন্ট। এই টুর্নামেন্টে এখন পর্যন্ত আনবিটেন, এবং তারা তাদের লাস্ট ম্যাচটা যেভাবে খুব ডমিনেট করে জিতেছে, বাংলাদেশও তাদের লাস্ট ম্যাচটা জিতেছে, কিন্তু বাংলাদেশের মোমেন্টামটা কিন্তু এই জায়গাটা অনেক কম। কারণটা হচ্ছে প্রথম ইন্ডিয়ার সঙ্গে যে ম্যাচটা, জেতা ম্যাচ বাংলাদেশ যেভাবে হেরেছে, এরপর নিউজিল্যান্ডের সঙ্গে ম্যাচটা হয় নাই, ইউএস এর সঙ্গে একটা ম্যাচ তারা জিতেছে। সো ওভারঅল সবকিছু বিবেচনা করলে ইংল্যান্ড তো এই জায়গাটা আপার হ্যান্ডে থাকবে, কারণ ইংল্যান্ডের জন্য হয়তো এটা মাস্ট উইন গেম না, বাংলাদেশের জন্য টু সার্ভাইভ ইন দিস টুর্নামেন্ট ইটস আ মাস্ট উইন গেম। সো সাইকোলজিক্যাল প্রেশারটা কিন্তু অনেক বেশি মাত্রায় কাজ করে, বাট তারপরেও স্টিল হোপিং ফর দ্য বেস্ট। বাংলাদেশের যে স্ট্রেংথটা আছে, পটেনশিয়ালটা আছে, সেই পটেনশিয়ালের বেস্ট আউটপুটটা মাঠে এক্সপ্লোর করতে পারাটাই সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। সামি ভাই, আপনি বলছিলেন যে বাংলাদেশের ফার্স্ট ম্যাচে কিন্তু আমরা 3 জনের বাইরে কিন্তু কাউকে 2 অঙ্কের কোঠায় যেতে দেখিনি, এবং যেটা বলছিলেন যে ব্যাটিংটা কিন্তু ওখানে একটু হলেও আমার কাছে মনে হয়েছে যে একটু বেটার হওয়া যেতে পারতো। এবং পরের ম্যাচে যেটা আপনি বলছিলেন যে ইউএস এর সঙ্গে যে ম্যাচটা বাংলাদেশ জিতেছে, এখানে কিন্তু আমরা অ্যানালাইসিসেও বলেছি যে বাংলাদেশ হয়তো এত রান কনসিড না করতে পারতো ইউএস এর বিপক্ষে, এবং এই ম্যাচটা হয়তো আরো বড় ব্যবধানে জেতা উচিত ছিল। সো এইখানে আপনার কাছে কি মনে হয় যে দলের যেটা আছে এই চেঞ্জটা কি এই টিম নিয়ে খেলা উচিত, নাকি কোনো চেঞ্জেস আপনি চাচ্ছেন? না, এই টিমটা তো দে হ্যাভ বিন পারফর্মিং ফর লাস্ট 1.5 ইয়ার্স, 1.5 বছর ধরে তারা পারফর্ম করছে। বাট এই টুর্নামেন্টে আমরা 2টা ম্যাচে আসলে যে বিষয়টা দেখতে পেয়েছি, ইনফ্যাক্ট 3টা ম্যাচেই যেহেতু বাংলাদেশ বোলিং করেছে, যে বিষয়টা দেখতে পেয়েছে যে ইনিশিয়ালি উইথ দ্য নিউ বল আলফাহাদ এবং মারুফ মৃধা দে হ্যাভ বিন ভেরি গুড, বাট আফটার দ্যাট আমার কাছে মনে হয় মিড ওভার্সের ওই সময়টাতে, যে সময়টা স্পিনারদের ডমিনেট করাটা উচিত, বাংলাদেশের স্পিন ডিপার্টমেন্ট কিন্তু বেশ ভালো। আমরা ফর লাস্ট কাপল অফ ইয়ার্স দেখছি যে এই টিমটা কিন্তু কনসিডারিং দ্য স্পিন ডিপার্টমেন্ট দে হ্যাভ বিন ভেরি গুড, কিন্তু এই কন্ডিশনটাতে এখন পর্যন্ত আসলে মনে হয় না যে বেস্ট পটেনশিয়াল অনুযায়ী এক্সপ্লোর করতে পেরেছে বাংলাদেশের স্পিন ডিপার্টমেন্টের জায়গাটা। ব্যাটিংয়ের পয়েন্ট অফ ভিউ থেকে আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে আন্ডার প্রেশার, এগেনস্ট কোয়ালিটি বোলিং, আন্ডার প্রেশার এবং এগেনস্ট অপোনেন্টস সেট ট্র্যাপ,
বাংলাদেশের ব্যাটসম্যানদের দুটা ম্যাচে আমার কাছে মনে হয়েছে, ইনফ্যাক্ট ইন্ডিয়ার সঙ্গে ম্যাচটাতে তো বিষয়টা এরকম হয়েছিল, কন্ডিশনটা খুব উইন্ডি কন্ডিশন ছিল, জি। উইকেটটা প্যাচি উইকেট ছিল। আপনি খেয়াল করে দেখবেন যে ইন্ডিয়ান স্পিনাররা যে কাজটা করছিল শেষের দিকে কিন্তু বৃষ্টির পরে তারা কোনো পেসার ইউজ করে নাই, করেনি। তারা স্পিনারদেরকে দিয়ে কাজ করিয়েছে। সো স্পিনাররা যেটা করছিলেন ফ্লাইট দিয়ে লুপ দিয়ে মোয়া দিচ্ছিলেন, ব্যাটসম্যানরাও ওই সময় যে কাজটা করছিলেন সেটা হচ্ছে লং অন লং অফ দিয়ে খেলার চেষ্টা করছিলেন। এই সময়টাতে আসলে এক্সপিরিয়েন্সের ব্যাপারটা, যে যখন আপনার এরকম উইন্ডি কন্ডিশন চলছে, অপোনেন্ট আপনাকে মোয়া দিচ্ছে, তখন সাইড শটটা অনেক বেশি মাত্রায় খেলতে হয়, সুইপ কাট, রিভার্স সুইপ, প্যাডেল, এই উইকেটের টাইপের side শটগুলোকে, গুলোতে। এক্স্যাক্টলি সাইড শটগুলো অনেক বেশি মাত্রায় খেলতে হয়। ওই জায়গাটা বাংলাদেশ ফেল করেছে। রিজানকে আমরা দেখতে পাচ্ছিলাম একটা জায়গায় যে রিজান কিন্তু এক্সট্রা কাভারের বাউন্ডারি লক্ষ্য করছিলেন, আবার লং অন লং অফের মাঝামাঝি অঞ্চল দিয়ে বাউন্ডারি মারার চেষ্টা করছিলেন, বাট আনফর্চুনেটলি পরবর্তী সময় আবার ওই এক্সট্রা কাভার অঞ্চলে ধরা পড়েছেন, কারণ ইন্ডিয়া ওয়াজ ভেরি ক্লেভার অন দ্যাট ওকেশন। সো এই জায়গাটা আমি বলবো যে ক্রিকেট সেন্সের কিছু জায়গা আছে যেই জায়গাগুলো আসলে একটু অ্যাপ্লাই করাটা খুব ইম্পর্টেন্ট। এবং ইংল্যান্ডের এই লাইন আপটা যদি আপনি চিন্তা করেন যে তাদেরও কিন্তু স্পিন ডিপার্টমেন্টটা আছে বেশ ভালো, ফারহান আছেন সেই জায়গাটা লেগ ব্রেক বোলার, এই টুর্নামেন্টে এখন পর্যন্ত 3টা উইকেট তিনি নিয়েছেন, এবং লেগ স্পিনার এগেনস্টে বাংলাদেশ ট্রেডিশনালি সবসময় স্ট্রাগল করে। এখন কালকে কন্ডিশনটা কেমন হতে যাচ্ছে উই ডোন্ট নো, বাট আমার কাছে মনে হয় যে বাংলাদেশের ব্যাটিংয়ে তাদের বেস্ট পটেনশিয়াল আউটপুটটা দেওয়াটা খুব জরুরি। আর লামস্টেন তাদের যে পেস বোলার, অলরেডি 6 উইকেট তিনি গ্র্যাব করেছেন এই টুর্নামেন্টে, সেকেন্ড ম্যাচে 3 উইকেট নিয়েছিলেন এগেনস্ট জিম্বাবুয়ে। এবং তার ক্ষেত্রে যে বিষয়টা উল্লেখযোগ্য যে শর্ট অফ দ্য লেন্থের বলগুলো এই বয়সে আন্ডার 19 লেভেলে, এই বয়সে পেছনের লেন্থ, শর্ট অফ দ্য লেন্থের বলগুলো খুব ভালো পেসটা ইউজ করতে পারেন, অর্থাৎ ওই লেন্থে পেসটাকে ইউজ করাতে পারেন। বাংলাদেশের ব্যাটিং পার্সপেক্টিভ থেকে চিন্তা করলে আপনি যদি চিন্তা করেন যে রিফাত বেগ টপ অর্ডারে আছেন, জাওয়াদ আবরার আছেন, আজিউল হাকিম তামিম আছেন, লাইন আপটা বেশ ভালো, লাইন আপটা বেশ ফ্যাসিনেটিং। কিন্তু প্রবলেমের জায়গাটা হচ্ছে এগেনস্ট কোয়ালিটি বোলিং অ্যাটাক আসলে কতটুকু আউটপুট দিতে পারবেন। বিশেষ করে আমি আসলে পেসের এগেনস্টে ব্যাটিং নিয়ে খুব বেশি চিন্তিত না, আমি স্পিনের এগেনস্টে এই টিমের ব্যাটিং নিয়ে খুব বেশি চিন্তিত। কারণটা হচ্ছে অন্যান্য টিম যেভাবে কন্ডিশনটাকে এক্সপ্লোর করছে, বাংলাদেশের ব্যাটিং সেই অনুযায়ী আসলে কতটুকু আউটপুট দিতে পারবে, এটা একটা প্রশ্নের জায়গা। ইংল্যান্ডের কোন ব্যাটসম্যান কিংবা কোন বোলার আসলে বাংলাদেশের জন্য খুব বেশি মানে হার্মফুল হতে যাচ্ছে আপনার কাছে মনে হয়? হার্মফুল ইংল্যান্ডের ব্যাটিং ডেপথটা কিন্তু অনেক বেশি, আমি 7-8 নাম্বার পর্যন্ত ব্যাটিং ডেপথটা, এখানেই ভয়ের জায়গাটা। বাংলাদেশ কিন্তু বলটা যখন নতুন, মারুফ মিথার কথা যদি বলি বা আমি ফাহাদের কথা বলি, ওই সময়টায় তারা কিন্তু এক্সিকিউট করতে পারছে খুব ভালো, বা কন্ডিশনটাকে ইউটিলাইজ করতে পারছে খুব ভালো। সো বাংলাদেশের জন্য যেটা আসলে খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আর্লি ব্রেক থ্রুর জায়গাটা, বিকজ টমাস রু বা বেন মায়ার্স, এই দুইজনকে আমরা কিন্তু ডিপ ব্যাটিং করতে দেখেছি। এবং লাস্ট 1 বছরে যদি আমি ইংল্যান্ড আন্ডার 19-এর এই বিষয়টা পর্যালোচনা করি, গত বছর তারা লঙ্গার ভার্সন বেশ কিছু ম্যাচ খেলেছিল এগেনস্ট ইন্ডিয়া, এগেনস্ট অস্ট্রেলিয়া, এটা তাদেরকে অনেক বেশি মাত্রায় ডিপ ব্যাটিং করতে হেল্প করেছে। দেখেন আন্ডার 19 লেভেলে বাংলাদেশ কিন্তু লঙ্গার ভার্সন ম্যাচ খেলে না, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ইন্ডিয়া এরা কিন্তু ফ্রিকোয়েন্টলি লঙ্গার ভার্সন ম্যাচ খেলে। ভাইভাব সূর্যবংশীর কথা যদি আমি বলি, ভাইভাব সূর্যবংশীকে মানুষ আইপিএল থেকে হয়তো বা চেনে, বাট আমি আরও দেখেছিলাম অস্ট্রেলিয়া আন্ডার 19-এর সঙ্গে ইন্ডিয়া আন্ডার 19-এর 4 দিনের ম্যাচে। ঠিক তেমনিভাবে আমি যদি টমাস রুর কথা বলি বা বেন মায়ার্সের কথা বলি, এই লঙ্গার ভার্সন ম্যাচগুলো তারা খুব খেলেন। সো আপনি যদি 19 লেভেলের এক্সপিরিয়েন্স অনুযায়ী চিন্তা করেন, জাওয়াদ বলেন, আজিজুল হাকিম তামিম বলেন, ওদের কিন্তু লঙ্গার ভার্সনের এক্সপিরিয়েন্সটা ওইরকম ওই লেভেলের নাই। ফার্স্ট ক্লাস ক্রিকেটও তারা ওইরকমভাবে প্রমিনেন্টলি খেলেন না। সো যত বেশি আপনি লঙ্গার ভার্সনের ম্যাচ খেলবেন, তত বেশি কি হবে, আপনি আপনার টেকনিক নিয়ে নিজেকে রিঅ্যাসেস করার একটা অপরচুনিটি পাবেন এবং আপনার টেকনিক্যাল জায়গাগুলো নিয়ে আপনি কাজ করতে পারবেন। আমি এই দুজন ব্যাটসম্যানের কথা পার্টিকুলারলি কেন বলছি, বিকজ দে ক্যান ব্যাট ডিপ। আদারওয়াইজ ইংল্যান্ডের লাইন আপটা অনেক বড়, 8 নাম্বার পর্যন্ত ব্যাটসম্যান, কিন্তু ইনিশিয়ালি আমার কাছে মনে হয় যে বাংলাদেশ হ্যাজ টু গেট রিড অফ দিস টু, এই দুজনের কাছ থেকে পরিত্রাণ পাওয়াটা ইনিশিয়ালি। কারণ যেহেতু নতুন বলে, আমি আবারও বলছি, নতুন বলের কন্ডিশন ইউটিলাইজেশনটাই বাংলাদেশ ভালো করেছে এখন পর্যন্ত। মিড ওভার্সের বা ওই সময়টা জানি না কালকে বুলাওয়েতে কেমন আচরণ করবে উইকেট, বাট আমার কাছে মনে হয় ইনিশিয়াল ব্রেক থ্রু ইজ ভেরি ইম্পর্টেন্ট বিকজ ইটস আ মাস্ট উইন গেম। সামিম ভাই, একবার শেষের দিকে আপনার কাছে জানতে চাই কত রান আশা করছেন অ্যাপ্রক্সিমেটলি? এটা তো আসলে কন্ডিশনের উপর ডিপেন্ড করছে যে আমরা কেমন এক্সপেক্ট করছি বা কেমন উইকেটটা আসলে কেমন আচরণ করছে। আমার কাছে মনে হয় যে এই 19 লেভেলে যেটা আসলে হয় যে মানে হুয়েভার উইজ দ্য টস, আমার কাছে মনে হয় যে সবাই যেটা চেষ্টা করে যে একটা মোমেন্টাম নেওয়ার জন্য, যে ইনিশিয়াল প্রথম 10 ওভারের একটা মোমেন্টাম নেওয়ার জায়গা, আমার কাছে মনে হয় যে অ্যাকর্ডিং টু পটেনশিয়াল ক্রিকেট খেলাটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ,
কন্ডিশনটা যদি আসলে অনেক ট্রিকি হতো তখন আমি বলতাম যে আসলে কত রানের মধ্যে আটকানো, কত রান করা, সেটা একটা জায়গা। কিন্তু বুলাওয়ের কন্ডিশন কিন্তু সবসময় ইভেনলি ব্যালেন্সড থাকে, ব্যাটিং বোলিং দুইটা ওয়াইজে খুব বেটার থাকে। তো আজকের দিনের কন্ডিশনটা আসলে কেমন আচরণ করছে, আজকের দিনের কন্ডিশনটা কেমন আচরণ করবে, উই ডু নট নো যে আসলে কেমন আচরণ করতে যাচ্ছে। খেলা শুরু হলে 5-6টা ওভার দেখার পরে আসলে বলা যায় যে কেমন কি করছে। বাট আমার কাছে মনে হয় যে বাংলাদেশের দুইটা জায়গা, একটা হচ্ছে মিড ওভার্সের ব্যাটিং আর মিড ওভার্সের বোলিং। দিস ইজ দ্য কনসার্ন ফর বাংলাদেশ। কারণ ইনিশিয়ালি আপনি জানেন যে রিফাত বেক পটেনশিয়াল আছে, জাওয়াদ আবরার এই টাইপের বোলিং অ্যাটাকের এগেইনস্টে হি ক্যান বি ভেরি হ্যান্ডি। কিন্তু ওয়ান্স দ্য টপ অর্ডার্স আর গন, আফটার দ্যাট হাউ দ্য মিডল অর্ডার্স গোয়িং টু রিয়্যাক্ট, সেটা একটা প্রসঙ্গের জায়গা। আর মাঝখানে আমার কাছে মনে হয় যে এই কন্ডিশনে স্পিনটাকে এক্সপ্লোর করা, স্পিন ডিপার্টমেন্টটাকে এক্সপ্লোর করা, যেটা এর আগের দিন আমার কাছে মনে হয়েছে ইউএস এর সাথেও আমরা উই গেভ অ্যাওয়ে টু মেনি রানস। আর যে জায়গাটা স্পিনারদের হয়তো আর একটু ডমিনেটিং আর একটু অ্যাটাকিং হওয়া উচিত ছিল, বা একটু অ্যাটাকিং হওয়ার জায়গা ছিল বলে আমার কাছে মনে হয়। সো ওই জায়গাটা আমার কাছে মনে হয় যে ইংল্যান্ডের এই ব্যাটিং লাইন আপে যে বিষয়টা দেখেছি, anything you are providing some rooms to the batsman, they just smashing the ball out of the park. So wicket to wicket করিডোরটা মেইনটেইন করা, কারণ 19 লেভেলে তো এই লেভেলে ব্যাটসম্যানদের আসলে খুব বেশি ইম্প্রোভাইজিং এবিলিটিও থাকে না। সো বেসিকটাতে স্ট্রিক্ট থাকা, আপনি মানে ইফ ইউ প্রোভাইড এনি কাইন্ড অফ রুম, মানে ইট উইল গিভ দেম আ ফ্রিবি টু স্কোর দেয়ার রানস। সো বাংলাদেশের যেটা আসলে উচিত আমার কাছে মনে হয় যে ডট বলের সংখ্যাটা বাড়ানো অ্যাজ আ বোলিং ইউনিট, ডট বলের সংখ্যাটা বাড়ানো, প্রেশারটাকে বজায় রাখা ওই জায়গাটাতে, বিকজ দে হ্যাভ আ ভেরি ডিপ ব্যাটিং লাইন আপ। সো ওই জায়গাটাকে আসলে এক্সপ্লোর করা। আপনি যদি উইকেট থেকে বাড়তি কিছু আদায় করতে নাও পারেন অ্যাজ আ স্পিনার, জাস্ট বেসিকটাকে বজায় রেখে ডট বলগুলো প্রডিউস করার চেষ্টা করেন, ব্যাটসম্যান উইল অটোমেটিক্যালি গিভ ইউ উইকেটস। সো এই জায়গাটা আমার কাছে মনে হয় যে বেসিক ঠিক রাখাটা খুব ইম্পর্টেন্ট। সাহেব, যদিও প্রেডিকশন করাটা খুব ডিফিকাল্ট, তারপরও সামি ভাইয়ের প্রেডিকশন কি বলছে যে কেমন? ইংল্যান্ড ইজ আ ভেরি টাফ সাইড টু বিট। এই ইংল্যান্ড টিমটা যেমন দেখছি যে দে আর ভেরি টাফ সাইড টু বিট, বাট অন আ গিভেন ডে মে দ্য বেস্ট টিম উইন্স। ওই পারফরমেন্সের জায়গাটাই চিন্তা করবো যে আমি যেটা বলবো যে পারফরমেন্সের জায়গাটা মিড ওভার্স, ব্যাটিং বোলিং দুটা ক্ষেত্রে মিড ওভার্সটা ইউটিলাইজ করাটা খুব ইম্পর্টেন্ট চ্যালেঞ্জের জায়গা বাংলাদেশের জন্য। এক্স ফ্যাক্টর কাকে চিন্তা করছেন এই পুরো টিমে বাংলাদেশের? আমার কাছে মনে হয় যে কনসিডারিং দ্য বোলিং লাইন অফ ইংল্যান্ড, দ্য ওয়ে দে বোল, জাওয়াদ আবরার এই নেচারের বোলিং ভালো খেলেন, বা এই নেচারের বোলিং যেহেতু জাওয়াদের যে অ্যাডভান্টেজের জায়গাটা, হি ইজ আ শার্প টাইমার অফ দ্য বল। আপনি দেখবেন যে জাওয়াদ যে কাজটা করে সেটা হচ্ছে ইনিশিয়ালি একটা ট্রিগার মুভমেন্ট নিয়ে শাফল করে জাওয়াদ কিন্তু চতুর্থ স্টাম্পে চলে আসে। সো ইংলিশ বোলারদের একটা কমন বৈশিষ্ট্যের জায়গা হচ্ছে তারা চতুর্থ স্টাম্প থেকে পঞ্চম স্টাম্পে একটা অ্যাওয়ে গোয়িং শেপে ব্যাটসম্যানদেরকে ড্রাইভ করিয়ে, কাভার ড্রাইভ করিয়ে আউটসাইড এজ ক্যারি করানোর একটা চেষ্টা করে। জাওয়াদের অ্যাডভান্টেজ যেটা, সেটা হচ্ছে জাওয়াদ শাফল করে অটোমেটিক্যালি চলে আসে ফোর্থ স্টাম্পে। সো ওই বলগুলো জাওয়াদের জন্য কাভার ড্রাইভার না অফ ড্রাইভার হয়ে যায়। সো ফার্স্ট 10 ওভার্স আমার কাছে মনে হয় যে জাওয়াদ শুড ডমিনেট, বাট জাওয়াদের একটা দুর্বলতার জায়গা আছে আফটার 10 ওভার্স। আফটার 10 ওভার্স when there are 5 fielders outside the circle বা 4 fielders outside the circle, when your long on is blocked, ওই সময়টা জাওয়াদ হয়তো একটু হেজিটেশনে ভোগেন যে whether I should charge the ball or not, whether I should go for my shots or not। ওই সময়টা দেখা যায় জাওয়াদকে ইনার সার্কেলের ভেতরে স্পিনাররা ম্যাক্সিমাম ক্ষেত্রে পুশ করিয়ে কাভারে দুইটা কাভার বা পয়েন্ট ব্লক করে জাওয়াদের কাছ থেকে ডট বল তারা আদায় করে। বাট আমার মনে হয় জাওয়াদ পাওয়ার প্লেতে যে নেচারের ব্যাটিংটা করে, থিঙ্কিং দ্যাট দের ইজ নো লং অফ ইন প্লেস, দের ইজ এ মিড অফ ইন প্লেস, জাওয়াদ কিন্তু তার একদম ফুল ফেসের শটটা খেলে। সো আমার কাছে মনে হয় জাওয়াদের ওইটাই চিন্তা করা উচিত, দের ইজ নো লং অফ ইন প্লেস, জাস্ট থিঙ্ক দ্যাট ওই লং অফটা মিড অফের মধ্যে আছে, এক্স্যাক্টলি। আমার কাছে মনে হয় ওই হেজিটেশন থেকে জাওয়াদের দূরে আসাটা, বের হয়ে আসাটা খুব ইম্পর্টেন্ট। এবং এই কন্ডিশনটাতে আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে মনে হয় যে জাওয়াদ আবরার ক্যান বি ভেরি হ্যান্ডি এগেইনস্ট দ্য ইংলিশ বোলিং অ্যাটাক। ধন্যবাদ সামি ভাই। আমরা এতক্ষণ শুনছিলাম যে বাংলাদেশের নেক্সট যে ম্যাচ আজকে হতে যাচ্ছে ইংল্যান্ডের সাথে, সেটার অ্যানালাইসিস। ধন্যবাদ সামি ভাই। দর্শক সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে মিড ব্রেক অ্যানালাইসিসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।